প্রিয় শিক্ষার্থী, ২-এর পরিপূরকের আমরা আর একটা উদাহরণ দেখব। দেখো এখানে কি বলেছে, ৪৭ থেকে ৩৫ বিয়োগ করো যোগের মাধ্যমে। দেখো এখানে নতুন একটা কথা বললাম যে যোগের মাধ্যমে। আগের ক্লাসটাতে বলেছিলাম যে এত থেকে এত বিয়োগ করো বা এত এবং এত এর পার্থক্য নির্ণয় করো ২-এর পরিপূরকের মাধ্যমে। আর এখানে বললাম এত থেকে এত অর্থাৎ ৪৭ থেকে ৩৫ বিয়োগ করো যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে এই কথাটা দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে অর্থাৎ কম্পিউটারের সাহায্যে বিয়োগটা করো। আর কম্পিউটারের সাহায্যে বিয়োগ করা মানেই ২-এর পরিপূরকের মাধ্যমে। অর্থাৎ ওই যে আমাদের বাইনারি সংখ্যাটা বের করতে হবে, মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হবে, অর্থাৎ ওইখানে কিন্তু আমার আলটিমেটলি ২-এর পরিপূরক করতে হবে। হ্যাঁ, তাহলে এটা একটা এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় এভাবেও আসতে পারে যে ২-এর পরিপূরক কথাটা উল্লেখ না করে বলল যে যোগের মাধ্যমে। এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি ২-এর পরিপূরকের মাধ্যমে অঙ্কটা করো। তাহলে এখন এই প্রশ্ন অনুসারে আমাকে আগে কি করতে হবে, প্রশ্নকে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ এত থেকে এত বিয়োগ করতে বলছি, এই জন্য আমরা এখানে লিখলাম ৪৭ মাইনাস ৩৫। এখন আমাদের কম্পিউটার যেহেতু মাইনাসটা বোঝে না, এই নির্দেশনাটা সে বুঝবে না, এই জন্য আমাকে কী করতে হবে, মাঝখানে প্লাস চিহ্নটা নিয়ে আসতে হবে। এখন প্লাস আনার জন্য এটা ঋণাত্মক হলো কি ৩৫ মাইনাস ৩৫। হ্যাঁ, অর্থাৎ ৩৫টা ঋণাত্মক হয়ে গেল। এখন বাইনারি মান লাগবে কার কার, বাইনারি মান লাগবে ৪৭ এবং মাইনাস ৩৫-এর। এখন যে কোনো একটা সংখ্যা আগে বের করে নিই। এখন মাইনাস ৩৫টার বাইনারি মানটি আগে বের করি। মাইনাস ৩৫-এর বাইনারি মান বের করার জন্য আমাকে কী করতে হবে, যে প্লাস ৩৫ এর বাইনারি মানটা বের করে নিতে হবে, তাই না? মনে আছে তো, আগের ক্লাসটাতে কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এখন স্থানাঙ্ক থেকে প্লাস ৩৫ এর বাইনারি মানটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এটা দেখা যাচ্ছে কয় বিট, এখানেও কিন্তু ৬ বিট হয়েছে, তাই না? ৬ বিট হলে কি করতে হবে জানো, মনে আছে তো? ৬ বিট হলে অবশ্যই তাকে ৮ বিট করতে হবে, তাই না? ৮ বিটের মোট কথা ৮ বিটের কম হলেই তাকে ৮ বিট করতে হবে। সেটা হতে পারে ২ বিট, হতে পারে ৫ বিট, হতে পারে ৭ বিট, যে কয় বিট হোক ৮ বিটের কম থাকলে তাকে ৮ বিট করে নিতে হবে, তাই তো? এই জন্য এর সামনে ২টা শূন্য ব্যবহার করে আমি এটা কি করলাম, ৮ বিট করে নিলাম। এখানে ডান পাশে অবশ্যই লিখতে হবে ৮ বিট রেজিস্টার, কথাটা উল্লেখ করে দিতে হবে। তারপরে এই সংখ্যাটার কি করতে হবে, ১-এর পরিপূরক, তাই না? এই জন্য উল্টা মানগুলো লিখলাম। ১ থাকলে ০, এই যে ১ থাকলে ০, ০ থাকলে ১, এইভাবে প্রত্যেকটার মান উল্টা মানটা লিখে আমরা ১-এর পরিপূরকটা করলাম। এখন এই সংখ্যাটার সাথে ১ যোগ করলেই আমরা কি করব, এই মাইনাস ৩৫-এর বাইরের মানটা পেয়ে যাব, তাই তো? এখন এই সংখ্যাটার সাথে আমাকে কি করতে হবে, এই ১ যোগ করতে হবে। ১ যোগ করলে এই ১ যোগ করাটাকেই আবার কি বলা হচ্ছে, ২-এর পরিপূরক। আর ২-এর পরিপূরক করলে আলটিমেটলি আমরা কি পাই, মাইনাস সংখ্যাটার বাইরের মানটা পাবো। তাহলে ১ আর ০ যোগ করলে কত হচ্ছে, ১। আর এদিকে যেহেতু হাতে আর কিছু থাকলো না, যা আছে তাই হুবহু এখানে বসে গেল। এই ডান পাশে অবশ্যই ২-এর পরিপূরক কথাটা লিখে দিতে হবে, কারণ ২-এর পরিপূরকের প্রসেসটাই হচ্ছে এটা। আর এই লাইনটাকেই ২-এর পরিপূরক লাইন বলা হয়। আর এই সংখ্যাটাই হচ্ছে মাইনাস ৩৫-এর বাইনারি মান, তাই তো? এই যে প্লাস ৩৫কে ২-এর পরিপূরক করলে মাইনাস ৩৫-এর বাইনারি মানটা আমরা পেয়ে থাকি, বা যে কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যার ২-এর পরিপূরক করলেই আমরা ওই সংখ্যাটার ঋণাত্মক সংখ্যার বাইনারি মানটা পাই। এখন মাইনাস ৩৫, এই মাইনাস ৩৫-এর বাইনারি মানটা বের হয়ে গেল। এখন লাগবে কোনটা, প্লাস ৪৭ এর বাইনারি মানটা লাগবে। এখন এটাও আমরা স্থানাঙ্ক থেকে বের করে নিব। স্থানাঙ্ক থেকে বের করে নিয়ে বিট সংখ্যা গুণিয়ে নেব যে কত বিট আছে, এটা ৬ বিট, তাহলে এটাকে অবশ্যই ৮ বিট করতে হবে। ৮ বিট হয়ে গেল। এখন প্লাস ৪৭ মাইনাস ৩৫ দুইটার বাইনারি মানটাই পেয়ে গেলাম। এখন এটা কম্পিউটারে হাতে দিব যে কম্পিউটার ভাই তুমি যোগ করো এবার। প্লাস ৪৭ এর বাইনারি মানটা লিখলাম, ৮ বিট বাইনারি মানটা, মাইনাস ৩৫ এরও ৮ বিট বাইনারি মানটা এখানে লিখলাম। লেখার পরে এইখানে করতে হবে, যোগ করতে হবে, তাই তো? আর এইখানে এই যে যোগ বা বিয়োগ গুণন করার পরে যা হবে তাই, অর্থাৎ আমাদের এখানে প্লাস আর মাইনাস গুণন করে মাইনাস, মাইনাস হলে এখান থেকে ৪৭ থেকে ৩৫টা বিয়োগ করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এই বাইনারি সংখ্যাটা যোগ করে ফেলি। ১ আর ১ কত, ২, ২-এর ০ হাতামার ১, ১ আর ১ ২, ২-এর ০ হাতেমার ১, ১ আর ১ ২, ২ আর ১ ৩, ৩-এর ১ হাতেমার কত, ১, ১ আর ১ ২, ২ আর ১ ৩, ৩-এর ১ হাতে থাকছে আবার ১,
1 আর 1 2, 2 এর 0 হাতে আমার 1, 1 আর 1 2, 2 এর 0 হাতে আমার 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, হাতের 1 আর 1 2, 2 এর 0 হাতে আমার 1, সেই হাতের একটা সামনে বসে গেল, তাই তো? এখন এইখানে গুণে দেখা যাচ্ছে এটা হচ্ছে নবম বিট, তার মানে এটা কি হবে? এটা হবে আমার ক্যারি বিট। আর এদিক যদি ক্যালকুলেশন করি কি হচ্ছে, 7 থেকে 5 বাদ দিলে থাকছে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, আর যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস, অবশ্যই এটা প্লাস হবে, তাই না? এটা সাধারণ বীজগণিতের নিয়ম। তাহলে আমরা একটা ধনাত্মক সংখ্যা পেলাম, আর এইখানে ফলাফল ধনাত্মক আসলে অবশ্যই এখানে ক্যারি বিট আসবে। আমরা এটা বলে রাখছি আগেই যে এখানে অবশ্যই ক্যারি বিট আসবে। এটা অবশ্যই 9 বিট হবে। যদি 9 বিট না হয় তাহলে ধরে নিবা কিন্তু অঙ্কে কোথাও না কোথাও তুমি ভুল করে বসে আসো। কথাটা মনে রাখো যে এইখানে যদি ধনাত্মক মান আসে আর এদিকে তোমার 9 বিট আসে নাই, 8 বিট চলে আসে, তার মানে তুমি কোথাও না কোথাও একটা ভুল করছো, এটা নিশ্চিত থাকো। আচ্ছা, তাহলে এটাকে কি করতে হবে? ক্যারিবিট মার্ক করতে হবে। ক্যারিবিট মার্ক করার পরে এটা ক্যারিবিট বলে দিলাম, দেওয়ার পরে বললাম এখানে ক্যারিবিট বিবেচনা করা হয় না, তার মানে এই 1টা বাদ যাচ্ছে, এই 1 বাদ গেলে এই 4টা শূন্য বাদ যাচ্ছে, এই শূন্যগুলোর আর দাম থাকছে না। তাহলে অ্যান্সারটা কি হবে? যে অতএব নির্ণয় বিয়োগফল 12 সমান সমান এই যে 1100 এই বাইনারি সংখ্যাটা। আবার অঙ্কটা তোমার সঠিক হলো কিনা সেটা নিশ্চিত হবে কিভাবে? এই যে এই বাইনারি সংখ্যাটার সাথে এই দশমিক সংখ্যা, অর্থাৎ এই দশমিক সংখ্যার বাইনারি মান যদি এর সাথে মিলে যায়, 12 এর বাইনারি মান কত? এটাকে স্থানাঙ্ক দিয়ে যদি আমি হিসাবটা করি, 1 2 4 8, এটা 4 আর এটা 8, 8 4 12, তার মানে বাইনারি সংখ্যাটা কিন্তু মিলে গেছে। অর্থাৎ স্থানাঙ্ক থেকে তুমি মিলাই নিবা যে 12-র বাইনারি মান এইটাই কিনা। যদি না মেলে তাহলেও ভুল। এখানে অবশ্যই এই দশমিক সংখ্যার বাইনারি মানের সাথে এই মানটা মিলতে হবে। যদি মেলে তাহলে তুমি নিশ্চিত হবা যে হ্যাঁ অঙ্কটা ঠিক আছে। এভাবে 2-এর পরিপূরকের অঙ্কটা সঠিক হলো কিনা যাচাই করার কৌশল। এই রূপান্তরগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা বা স্থানাঙ্ক থেকেও দ্রুত বের করে নিতে পারবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরও বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এইবার আমি যে আগের ক্লাসটা আর এইমাত্র যে রূপান্তরটা দেখালাম, দুইটাই ছিল দশমিক সংখ্যায়, মানে দুইটা যে মান দেয়া ছিল দুইটাই দশমিকে মান দেয়া ছিল। যদি দশমিকের পরিবর্তে কোনো হেক্সাডেসিমেল বা অক্টাল এরকম কোনো যদি সংখ্যা দেয়া থাকে, যে একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল, অথবা একটা হেক্সাডেসিমেল একটা দশমিক, বা এখানে একটা দশমিক এখানে একটা অক্টাল, এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে দেখো, এটা উদ্দীপকে বলল যে 1 কেজি আলুর দাম 23 টাকা, এটা হেক্সাডেসিমেল, এই যে বেজ উল্লেখ করে দিয়েছে, এবং 1 কেজি মরিচের দাম 57 টাকা, এটা অক্টালে। যদি এরকম ভিন্ন ভিন্ন চলকে থাকে তাহলে অবশ্যই তাকে কি করবা? দশমিকে নিয়ে আসবা। দশমিকে নিয়ে এসে তারপর তুমি অঙ্কটা করো। এতে তোমার কি হবে? যে অঙ্কটা সঠিক হলো কিনা সেটা তুমি নিশ্চিত হতে পারবা। যদিও তুমি এখান থেকে হেক্সাডেসিমেল আর অক্টাল এই দুইটাকেই সরাসরি তুমি বিয়োগ করাতে পারবে, সেই ক্ষেত্রে অঙ্কটা হলো কিনা এটা নিশ্চিত হওয়া কিন্তু সোটাপ। আবার ঋণাত্মক মানও এসে যেতে পারে। এইখানে এই অঙ্কের দিকে তাকিয়ে দেখো যে এখানে কোন সংখ্যাটা যে বড় আর কোন সংখ্যাটা যে ছোট সেটা কিন্তু বোঝা মুশকিল। প্রশ্নে কি বলছে? উদ্দীপকের কোন সবজিটির দাম বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে মানে 2-এর পরিপূরকের মাধ্যমে। কোন সবজিটির দাম বেশি? এখন কোন সবজিটির দাম বেশি সেটা বুঝবোটা কিভাবে? এখানে তো দেখে তো বোঝার কায়দা নেই যে কোন সংখ্যাটা বড়। এমনি সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সংখ্যাটা বড়, কারণ এটা 57 আর কোথায় 23, দেখে বোঝার কায়দা নাই যে কোনটা বড়। তোমার মনে হবে এটাই বড়। রূপান্তর যখন দুইটাকেই দশমিকের রূপান্তর করে নিয়ে আসবা তখন বুঝতে পারবা অ্যাকচুয়ালি কে বড়। কারণ কোনটার দাম বেশি সেটা তো তোমার দেখে বুঝতে হবে, আবার সেটা পার্থক্য নির্ণয় করে দেখাই দিতে হবে। এখন পার্থক্য নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করা উচিত, নাকি ছোট সংখ্যা থেকে তুমি বড় সংখ্যা বিয়োগ করবা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে কিন্তু ঋণাত্মক ফলাফল চলে আসবে, তখন 2-এর পরিপূরকের লাস্ট ফিনিশিংয়ে এসেও মিলবে না, ঝামেলা আছে। এই জন্য তুমি কী করো যে এই দুইটা সংখ্যার মধ্যে কে বড় অন্ততপক্ষে এটা নিশ্চিত হওয়ার জন্য দুইটাকে দশমিকে নিয়ে আসো, তারপরে অঙ্কটা হলো কিনা সেটাও নিশ্চিত হওয়া যাবে। বুঝতে পারলে কথা? এভাবেও তুমি সরাসরি এখান থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারবে, সেক্ষেত্রে অঙ্কটা ভুল হওয়ার চান্স থেকে যাবে। হ্যাঁ, এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে তুমি এই দুইটাকে আগে দশমিকে কনভার্ট করে নাও, প্রথম কাজ। হ্যাঁ, সেটা কিভাবে করব? যে প্রথমে বললাম যে আলুর দাম এত টাকা,
ধরো উদ্দীপকে এরকম আসছে যে আলুর দাম এত টাকা। এখন এই এক লাইনেই বা উপর নিচেও তুমি করতে পারো, এই লাইনের পরে নিচে এই লাইন, তার নিচে এই লাইনটা এভাবে দিতে পারো, বা এক লাইনেও বের করে ফেলতে পারো। যে এখন হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তরের নিয়মটা কি, যে যার যা প্রতিটি সংখ্যার সাথে যার যার বেস দ্বারা গুণন করতে হবে, তাই না? এই জন্য আমরা ওই যে হেক্সাডেসিমাল থেকে যেভাবে দশমিকে যেতে হয় সেই নিয়ম অনুসারে রূপান্তরটা করে ফেললাম। 2 গুণন 16 আর 3 গুণন 16, পাওয়ার দিলাম 01, ক্যালকুলেশন করে ফেললাম, এটার মান চলে আসলো 35। দেখো এই যে হেক্সাডেসিমালের 23 আসলো কত, 35। আবার মরিচের দাম অক্টালে লেখা আছে, এটাকেও রূপান্তর করে ফেললাম, এটা দশমিকে আসলো 47। হ্যাঁ, এখন তুমি নিশ্চিত হতে পারছো, আচ্ছা এটাই তো বড়। তাহলে আমরা এখানে লিখবো কিভাবে, যে 47 মাইনাস 35। এমন যদি ঘটনাটা ঘটতো যে এইখানে 43 দেওয়া, এখানে যদি 43 থাকতো, এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা চলে আসতো। এখানে 43 থাকলেও তোমার কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে এটাই ছোট, এটাই বড়। না, হেক্সাডেসিমাল 43 মানে অনেক বড় একটা সংখ্যা। ওটাকে যদি তুমি দশমিকে রূপান্তর করতে, তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা আসতো। তখন কি করতে হতো, এই সংখ্যাটা থেকে 47 বিয়োগ করতাম। বুঝতে পারছো? আর যেহেতু রূপান্তর করার পর দেখা যাচ্ছে না ওই অক্টালের এটাই বড়, তাহলে এখন কি করব, 47 থেকে 35টা বিয়োগ করব। যেহেতু আমাকে বলছে সে যে শুধু কোন সবজির দাম বেশি সেটা নির্ণয় করো, আমরা এখন বিয়োগ করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে পার্থক্যটা বের করে ফেলবো। এই জন্যে এখন এই জন্য অবশ্যই আমাকে দশমিকে আগে রূপান্তরটা করে নিয়ে তারপরে আমি সাজাবো প্রশ্নটা। এখন প্রশ্ন সাজাচ্ছি কীভাবে, যে অতএব এখানে 47 মাইনাস 35। এখন মাঝখানে প্লাসটা নিয়ে আসবো, মাঝখানে প্লাস নিয়ে আসলাম, 35টা ঋণাত্মক হয়ে গেল। এখন বাইনারি মান লাগবে কার কার, প্লাস 47 আর মাইনাস 35-এর। এটা আমি একটু দ্রুত দেখাই দিই, কারণ এই প্লাস 35-এর রূপান্তর আমি অলরেডি দেখাইছি এর আগের ক্লাসটাতে। 8 বিট করলাম, তারপরে এটাকে একের পরিপূরক করলাম, এর সাথে 1 যোগ করব, 1 যোগ করে 2-এর পরিপূরক করে ফেললাম এটা, আর এটা হলো আমার মাইনাস 35-এর বাইনারি মান। এটা আমি দ্রুত দেখাইলাম, এই যোগটা আমি আর বললাম না। এইভাবে মাইনাস 35-এর বাইনারি মানটা বের হয়ে গেল। এখন লাগবে কার, প্লাস 47। এটা আমরা স্থানাঙ্ক থেকে বাইনারি মানটা বের করে নিব, তারপর তাকে 8 বিট করে ফেলবো, আর এখানে 8 বিট রেজিস্টার কথাটা লিখে দিব। আচ্ছা, এখন প্লাস 47 এর বাইনারি মানটাও পেয়ে গেছি, মাইনাস 35 এর বাইনারি মানটাও পেয়ে গেলাম। এখন কম্পিউটারের হাতে ধরাই দিচ্ছি যে প্লাস 47 সমান এত, আর এই নাও তোমার মাইনাস 35 সমান এত, কম্পিউটারের কাছে দিয়ে দিলাম। এখন এখানে আমরা যোগটা করে ফেলবো। এখন এখানে যোগ করলেই এই মানটা চলে আসবে, যোগটাও আমি আর আলোচনা করলাম না, কারণ একই, আগের ক্লাসটাও যে যোগ এখানেও সেই একই যোগ আসলো। হ্যাঁ, আমি সংখ্যা এই জন্য একই রাখছি, তোমাদের এই যোগটা বোঝানোর সুবিধার্থে, যাতে আর বেশি কথা না বলা লাগে, জন্য সংখ্যাগুলো আমি একই সংখ্যাটা রাখছি এখানে। এখানে আসলো কত, প্লাস 12, আর এটা যোগ করলে এই যে 9 বিটের একটা সংখ্যা আসলো। আর এখানে কি আসলো, ক্যারি বিটটা, না ক্যারি বিটটা বাদ যাবে। ক্যারি এখানে লিখে দিতে হবে, জায়গা নাই তো আমি লিখি নাই, এখানে লিখতে হবে যে এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, অতএব নির্ণীয় বিয়োগফল 12 সমান সমান এত। এখন উত্তরটা কি এভাবে লিখলে হবে, নির্ণীয় বিয়োগফল এত? আমার প্রশ্নে কিন্তু বলছে যে কোন সবজিটির দাম বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখানে কি আমাকে একটা মন্তব্য করতে হবে না? এখানে মন্তব্য করতে হবে যে অতএব যে মরিচের দাম এত সমান সমান এত টাকা বেশি। উত্তরটা হবে এইভাবে, কিন্তু কথাটা খেয়াল রাখো, কারণ আমার প্রশ্নে যেটা চেয়েছে আমার কাছে সেটা তো বলতে হবে। বলছে কোন সবজিটার দাম বেশি, তাহলে আমরা তো এখান থেকে আলটিমেটলি এমনিই দেখে ফেলছি, এই যে এখান থেকে তো এমনি বোঝা যাচ্ছে যে মরিচের দামটা বেশি। তা কত বেশি সেটা আমরা এখান থেকে বের করলাম, বের করে বলবো যে অতএব মরিচের দাম 12 সমান সমান 1100, বেজ অবশ্যই উল্লেখ করবা, বেজ দিয়ে দিতে হবে, দিয়ে এত টাকা বেশি। বুঝতে পারছো কথাটা? এই হচ্ছে যদি ভিন্ন কোনো বেজে থাকে সেটার রূপান্তরের কৌশল। আমরা আর একটা উদাহরণ দেখি। এবার দেখো এখানে কি বললো, যে 47 এর সাথে মাইনাস 35 যোগ করো। এবার কিন্তু বিয়োগ করতে বলে নাই, ডাইরেক্ট বলছে যোগ করো 2-এর পরিপূরকের মাধ্যমে। এত এর সাথে মাইনাস 35 যোগ করো 2-এর পরিপূরকের মাধ্যমে। এখন কি করবা, আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, একই অঙ্ক। এই যে 47-এর সাথে যোগ করতে বলছে, আমরা ডাইরেক্ট যোগ বসাই দিলাম মাঝখানে,
উদ্দীপকের নির্দেশনা বা প্রশ্নের নির্দেশনা অনুসারে আমরা মাঝখানে যোগ চিহ্নটা নিয়ে আসলাম। এখন এটা কি আর দ্বিতীয় রাশি চেঞ্জ করার দরকার আছে? এটার কিন্তু আর দ্বিতীয় রাশি অর্থাৎ যদি আমরা মাইনাস চেঞ্জ করি, এটাতে মাইনাস চেঞ্জ করে প্লাস আনার আর দরকার নেই, অলরেডি প্লাস চলে আসছে। কম্পিউটারতে চিহ্ন এই প্লাস সাইন তো বুঝতে পারেই, সুতরাং এটাকে আর ঘষাঘষি করার দরকার নাই। ঠিক আছে, যেহেতু প্লাসটা চলেই আসছে, ওকে আমি আর কেন চেঞ্জ করব? ঠিক আছে, এখন -35-এর বাইনের মান আর 47-এর বাইনের মানটা বের করব ওই একইভাবে। 35-এর বাইনের মান 8 বিট, তারপরে কি 1-এর পরিপূরক, তারপরে কি করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কোন মান পাবো? 2-এর পরিপূরকের মানটা পাবো, তাই না? আর সেটাই হবে -35-এর বাইনের মানটা। এখন কার মান? 47-এর বাইনের মানটা। তারপর এটাকে কি করতে হবে? 8 বিট রেজিস্টার। হ্যাঁ, 8 বিট রেজিস্টার কথাটা এখানে লিখে দিতে হবে। এখন +47 মান এই বাইনারি মানটা এখানে, আর -35-এর বাইনারি মানটা এখানে লিখে এটাকে যোগ করে দিতে হবে। যোগ করলেই এই যে ফলাফলটা চলে আসলো। নবম বিটটাকে ক্যারি বিট মার্ক করো, ক্যারি বিট বিবেচনা করা হয় না, ফলাফল শেষ। এভাবেও অঙ্কটা করা যাবে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এই রাশিটা একটু খেয়াল করো ভালো করে। এই প্রশ্নটা কিন্তু একটু ঝামেলার আছে। দেখো এখানে কি বলা হয়েছে? 35 থেকে 47 বিয়োগ করো, অর্থাৎ বললো একটা ছোট সংখ্যা থেকে কিন্তু একটা বড় সংখ্যা বিয়োগ করতে বলছে 2-এর পরিপূরকের মাধ্যমে। আমরা এ যাবৎকাল যতগুলো অঙ্ক করেছি সবগুলাই কিন্তু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো সচরাচর বিয়োগ করেছি। আর এখানে প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিয়েছে, সরাসরি বলছে যে 35 থেকে 47 বিয়োগ করো। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে? যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, তোমাকে এটাই করতে হবে। পণ্ডিতি করে খবরদার এই 47 থেকে 35 বিয়োগ করতে যাও না। তোমাকে শেখানো হলো যে 2-এর পরিপূরকে অলওয়েজ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় না। আমার প্রশ্ন তো বলছে যে 35 থেকে 47 বিয়োগ করো, তাহলে তুমি সেটাই করবা। ফলাফল ঋণাত্মক আসুক, তাতে তোমার কি? তোমাকে বিয়োগ করতে বলছে, তুমি বিয়োগ করো। তাহলে আমি এটা প্রশ্ন সাজাবো কিভাবে? যে 35 -47, এখন মাঝখানে প্লাসটা আনতে হবে। মাঝখানে প্লাস আনলে বড় সংখ্যাটা মাইনাস হয়ে যাচ্ছে, হোক, সমস্যা কি? আমার প্রশ্নে তো বলছে ওটা থেকে ওটা বিয়োগ করতে, আমার তার কিছু করার নাই। ফলাফল বিয়োগ আসলেও আমার কিছু করার নেই। এখন যাই হোক, +35-এর বাইনারি মানটা বের করতে হবে, আর -47-এর বাইনারি মানটা কিন্তু বের করতে হবে। এই প্রশ্ন কিন্তু সাবধান, গুলায় ফেলো না। তাহলে এই -47-এর বাইনারি মান বের করতে হলে আমাকে কি করতে হবে? +47-এর বাইনারি মানটা আগে বের করে নিতে হবে। +47-এর বাইনারি মান স্থানাঙ্ক থেকে বের করে নিলাম। তাকে কি করতে হবে? 8 বিট করতে হবে, তাই না? 8 বিট করার পরে এটাকে কি করতে হবে? 1-এর পরিপূরক, এই যে উল্টা মানটা লিখলাম, তারপর এর সাথে 1 যোগ করে আমরা 2-এর পরিপূরক করে -47-এর বাইনারি মানটা বের করে ফেললাম। -47-এর বাইনারি মানটা, এটা আমি আর ব্যাখ্যা করলাম না কিভাবে যোগ করলাম। হ্যাঁ, এখন +35-এর বাইনারি মানটা এটা বের করে এটাকেও 8 বিট করে ফেলতে হবে। এখানে 8 বিট রেজিস্টার কথাটা লিখে দিতে হবে। হ্যাঁ, এখন কম্পিউটারের কাছে আমরা এই যে -47-এর বাইনারি মানটা দিলাম আর +35-এর বাইনারি মানটা দিলাম। এখন 47 যে উপরে লিখতে হবে এর কোন মানে নাই, এটা উপর নিচে এক পাশে লিখলেই হলো। আমি তো ক্যালকুলেশন করবো প্লাস আর মাইনাস গুণন করে যা হবে তাই। কে উপরে, ছোট সংখ্যা উপরে থাকলো না বড় সংখ্যা উপরে থাকলো, এটা দেখার বিষয় না। এখন তোমাদের যেমন খুশি তেমন করে লিখতে পারো। মেইন ফ্যাক্ট, এটা গুণন করো, গুণন করার পরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করো, তারপর বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসে যাবে, এই তো। আর এই জায়গাটা কিন্তু অলওয়েজ যোগ। তাহলে এটা যোগটা করবো কিভাবে? 1 আর 1 2 2 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2 2 এর 0, হাতে আমার 1, সেই একটা এই শূন্যর সাথে যোগ হয়ে এখানে বসে গেল। আমার হাতে আর কিছু থাকলো না, এখানে যা আছে হুবহু বসে গেল এখানে। এই যে 1 আর 0 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, আর ইকুয়াল টু -12। এই যে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 47 থেকে 35 বিয়োগ করলাম, 12 হলো। বড় সংখ্যার সামনে মাইনাস, এই জন্য এই সংখ্যাটার সামনে মাইনাস হবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করো ভালো করে। এই জায়গাটায় যদি ঋণাত্মক সংখ্যা চলে আসে এইখানটাতে, এইখানে যদি ঋণাত্মক সংখ্যা আসে, তাহলে এই জায়গাটায় কখনোই কিন্তু ক্যারি বিট আসবে না। দেখো এখানে 8 বিট, হ্যাঁ, এখানে কিন্তু 8 বিট চলে আসছে।
কথাটা বুঝতে পারছো? যে এই ফলাফলটা যদি ঋণাত্মক আসে এখানে কখনই ক্যারি বিট আসবে না। সুতরাং তোমরা আবার খবরদার যে এই অষ্টম বিটটাকে ক্যারি বিট ঘোষণা করে দিও না যে এটাই ক্যারি বিট। ক্যারি বিট আসে নাই তো কি হয়েছে, এটা কি অষ্টম বিটে ক্যারি বিট নাই, তাই মারাত্মক ভুল। ঠিক আছে? অবশ্যই মনে রাখো এইখানে যদি ধনাত্মক আসে তাহলে ক্যারি বিট আসবে, আর যদি এখানে ঋণাত্মক আসে তাহলে এখানে কখনোই ক্যারি বিট আসবে না, 8 বিট থাকবে। তাহলে এটাই অ্যান্সার। আমাকে লিখতে হবে যতএব নির্ণয় বিয়োগফল -12 = এত, এই যে সংখ্যাটা লিখে দিতে হবে। এখন কথা হচ্ছে তোমার কাছে যদি সত্যতা যাচাই চায়, যে এখানে বললো যে বিয়োগফলটা সত্যতা যাচাই করো, তখন তোমাকে সত্যতা যাচাই করতে হবে। আবার তুমি নিশ্চিত হওয়ার জন্য যে আমার এই যে এখন এইখানে দেখো এই যে 12-র সাথে কিন্তু এই বাইনারি মানটা কিন্তু মিল নাই। এটা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান, ধনাত্মক সংখ্যার না। ঋণাত্মক সংখ্যার বাইনারি মান কিন্তু আমরা ওই স্থানাঙ্ক থেকে বের করতে পারি না, স্থানাঙ্ক হিসাব করে আমরা এটা বের করতে পারি না। দেখো 12-র বাইনারি মান কি এত বড় নাকি? মোটেই না। এখন তুমি যদি নিশ্চিত হতে চাও যে আমার এই বিয়োগটা ঠিক আছে কিনা বা এই অঙ্কটা ঠিক আছে কিনা, সেই জন্য তুমি রাফ খাতায় একটা সত্যতা যাচাই করতে পারো, অথবা প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে সত্যতা যাচাই করো, তখন তোমাকে সত্যতা যাচাই করতে হবে এই অঙ্কের নিচে। কিভাবে লিখবা সত্যতা যাচাই? এখন এটা সত্যতা যাচাই করবো কিভাবে? তুমি জাস্ট এই বাইনারি সংখ্যাটাকে 2-এর পরিপূরক করে দাও। আগে যেভাবে 2-এর পরিপূরক করেছিলে ঠিক সেই একই নিয়মে 2-এর পরিপূরক করতে হবে। কিভাবে? যে এই যে সংখ্যা এখানে কিন্তু 8 বিটই আছে, এটা কিন্তু আবার 8 বিট আছে 16 বিট করতে যায় না, কারণ এটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার বাইনারি মান যদি 8 বিট হতো তাহলে তাকে 16 বিট করতে হতো। হ্যাঁ, যেহেতু এটা একটা ঋণাত্মক সংখ্যা, সুতরাং এই ঋণাত্মক সংখ্যার বাইনারি মানকে কখনো 8 বিট করতে হয় না, ও 8 বিট অবস্থায় থাকে। সুতরাং এটা যা আছে তুমি শুধু ওটাকে 1-এর পরিপূরক করো, অর্থাৎ উল্টা মানটা লেখো। উল্টা মানটা লিখলাম, লেখার পরে এই সংখ্যাটার সাথে 1 যোগ করো। 1 যোগ করলে কি হচ্ছে, এই যে 1 আর 1 2, 2-এর 0, হাতে মারে 1, হাতের 1 এর সাথে যোগ হলো, 1 আর 1 2, 2-এর 0, হাতে মারে 1, 1 আর 0 1, হাতে মারার কিছু থাকলো না, তাহলে একটা এখানে বসে গেল, আর যা যা শূন্য আছে সব এখানে চলে আসলো। এখন এই যে এই 2-এর পরিপূরক করার পরে এই সংখ্যাটা এই -12, এই -12 আর মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ একটা ঋণাত্মক সংখ্যাকে যদি 2-এর পরিপূরক করা যায় সেটা ধনাত্মক হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটু কথা শিখলাম যে 2-এর পরিপূরক করলে একটা ধনাত্মক সংখ্যা হয়ে যায় ঋণাত্মক, আর একটা ঋণাত্মক সংখ্যা হয়ে যায় ধনাত্মক। কথাটা মনে রাখো, এখানে কিন্তু ক্যারি বিট আসবে না। কারণ এই একযোগ হয়েই এগুলো ঘটনা কিছু ঘটছে, এটার ব্যাখ্যা আমি এখন আপাতত দিচ্ছে না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এই সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে যদি তুমি 2-এর পরিপূরক করো সেখানে কিন্তু ক্যারি বিট আসে না। আমি আবার বলছি, শুধু এটুকু মনে রাখো যে একটা ঋণাত্মক সংখ্যাকে যদি 2-এর পরিপূরক করো সেখানে ক্যারি বিট আসে না। যাই হোক, তা এখন দেখো এই মানটা কিন্তু মিলে গেছে। এই যে এই শূন্য কটা বাদ যাবে, ক্যারিবিট যেহেতু এখানে আসে নাই, ক্যারিবিট অলওয়েজ নবম বিটটা ক্যারিবিট হয়, যেহেতু এখানে 8 বিট আসছে ক্যারিবিট নাই, তাহলে এই শূন্য কটা বাদ যাচ্ছে। এই শূন্যগুলো বাদ গেলে তাহলে কি হচ্ছে, থাকছে কি এই যে 1100 এইটুকু থাকছে, তাই না? এখন দেখো এই যে +12 এর সাথে এই বাইনারি মানটা কিন্তু মিলে যাচ্ছে, 1 2 4 8, 8 4 12, অর্থাৎ 12-র বাইনারি মান হচ্ছে এটা। এই হচ্ছে সত্যতা যাচাই, এটা কিন্তু মিলে গেছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। এইভাবে এই টাইপের যদি অঙ্ক আসে, তুমি নিশ্চিত হওয়ার জন্য তুমি কি করবা, যে এরকম মাইনাস মানকে 2-এর পরিপূরক করে মিলাই নেবা যে এই সংখ্যাটার সাথে এই বাইনারি মানটা মিলে কিনা। যদি মেলে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা উদাহরণ দেখেই আমরা 2-এর পরিপূরকটা শেষ করব। 2-এর পরিপূরককে খুব বেশি জটিল মনে হচ্ছে? যদি জটিল মনে হয় আমাকে একটু জানিও, দেখে আমি আরেকটু সহজ করে বোঝানো যায় কিনা। আশা করছি বুঝতে পারছো। দেখো এই উদাহরণটা দেখো, এটা কিন্তু আগের অঙ্কের তুলনায় একটু ব্যতিক্রম আছে, এখানে কিন্তু 16 বিট আসবে, খেয়াল করো। হ্যাঁ, আগের যে অঙ্কগুলো করলাম সব বাইনারি সংখ্যাগুলো আসলো 8 বিটের নিচে। হ্যাঁ, এখানে কিন্তু একটু সমস্যা আছে, একটু খেয়াল করো। এত থেকে এত বিয়োগ করছে, আমি বিয়োগ করলাম 182 - 134। এখন মাঝখানে প্লাসটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন বাইনারি মান লাগবে কার 182 আর -134-এর, তাই না?
তাহলে প্লাস 134-এর বাইনের মানটা বের করে নিলাম স্থানাঙ্ক থেকে। বের করার পরে এইবার এইখানে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু 8 বিট চলে আসছে। এই যে 8 বিট, যদি 8 বিট চলে আসে কোনো সংখ্যার বাইনের মান, তাহলে তাকে অবশ্যই 16 বিট করতে হবে। যদি 9 বিট বা 10 বিট বা 12 বিট বা 15 বিটও যদি আসে, তাহলেও তাকে অবশ্যই 16 বিট করতে হবে, মাস্ট। তোমরা অনেকেই 8 বিট চলে আসলে 8 বিট রেখে অঙ্কটা করে ফেলো, অনেক সময় অঙ্ক মিলে যায়, কিন্তু এটা একটা রং প্রসেস, 100% রং প্রসেস। কেন? কারণ এইবার একটু আর একটু নতুন কথায় অ্যাড করি তোমাদের এখানে। সাইন বিট কি চেনো? সাইন বিট, সাইন বিট হচ্ছে কোনো সংখ্যার সামনে প্লাস আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এটা ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। সেটা কি দশমিক সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যা বা অক্টাল সংখ্যার ক্ষেত্রে। কিন্তু কম্পিউটারকে যদি একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক বোঝাতে চাও, সে তো ওই দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা বোঝে না, বোঝে কি বাইনারি সংখ্যা। এখন বাইনারি সংখ্যার সামনে ওই প্লাস মাইনাস চিহ্ন দিলে প্লাস মাইনাস চিহ্ন কম্পিউটার ওইটাকে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক এটা হিসাবে ধরে না। অ্যান্ড কম্পিউটারকে একটা বাইনারি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝানোর জন্য ওই বাইনারির বিট 0 আর 1 দ্বারাই বোঝানো হয়। বাইনারি বিট 0 আর 1 দ্বারাই বোঝানো হয়। অর্থাৎ এটাকে যদি আমি এখন 8 বিট থেকে 16 বিট যদি করে ফেলি, এটা একটা ধনাত্মক বাইনারি সংখ্যা, তাই না? এই যে 134 তো ধনাত্মক, তার মানে এর বাইনারি সংখ্যাটাও ধনাত্মক। কিন্তু এই কম্পিউটার কি করে, এই অষ্টম বিট আর 16 বিটের ক্ষেত্রে 16তম বিট, 8 বিটের ক্ষেত্রে অষ্টম বিট আর 16 বিটের ক্ষেত্রে 16তম বিট। কথাটা কি বুঝতে পারছো কি? 8 বিটের ক্ষেত্রে অষ্টম বিট আর 16তম বিটের ক্ষেত্রে 16টা বিটের ক্ষেত্রে 16তম বিটটা। এই 16তম বিট যদি শূন্য থাকে, কম্পিউটার ধরে নিবে এটা একটা ধনাত্মক সংখ্যা। 16তম বিট যদি 1 থাকে, তাহলে এটাকে কম্পিউটার ধরে নিবে এটা একটা ঋণাত্মক সংখ্যা। এখন অষ্টম বিট যদি কম্পিউটারের কাছে ধরে নেওয়া হয়, কম্পিউটার ধরে নেয় যে একটা 8 বিটের সেট, তাহলে ও অষ্টম বিটটা ধরে হিসাব করবে যে এটা ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। এখন আমি যদি 8 বিটটাকেই যদি কম্পিউটারের কাছে দিয়ে দিই, তাহলে কম্পিউটার ধরে নিবে যেটা তো 8 বিট রেজিস্টারের একটা সেট, তাহলে এটা অষ্টম বিটটা ও ধরবে এটা চিহ্ন বিট হিসাবে। অর্থাৎ অষ্টম বিট এখানে কিন্তু 1 থাকছে। এখন কম্পিউটার এই সংখ্যাটা এই 1 থাকার কারণে এই সংখ্যাটাকে ঋণাত্মক হিসাবে বিবেচনা করে ফেলবে, কারণ ও সবসময় এই অষ্টম বিট আর 16 বিটের ক্ষেত্রে 16তম বিটটা যদি 0 থাকে, তাহলে সেই সংখ্যাটাকে ধরে ধনাত্মক, আর যদি 1 থাকে সেই সংখ্যাটাকে সে ঋণাত্মক ধরে। তো এখন কম্পিউটারের কাছে যদি আমি এই সংখ্যাটা দিয়ে দিই, তাহলে কম্পিউটার এটা আমি বের করে দিলাম ধনাত্মক সংখ্যার, আর কম্পিউটার ধরে নিচ্ছে এটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ভুল হয়ে গেল না? এই জন্য যদি কোনো সংখ্যা যদি 8 বিট হয়ে যায় বা তার যদি বেশি হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই 16 বিট করতে হবে। 16 বিট করলে কি হচ্ছে, এই যে 16তম বিটটা শূন্য আসছে, এই শূন্য আসার কারণে কম্পিউটার এটাকে ধনাত্মক ধরে নিবে। আর এই 0 আর বা 1 যেটাই থাক, এই অষ্টম বিট বা 16তম বিট এটাকে বলা হয় সাইন বিট। কথাটা মনে রাখো, এটাকে বলা হচ্ছে সাইন বিট বা চিহ্ন নাম্বার। অর্থাৎ এই নাম্বারটা দ্বারা কম্পিউটার বুঝতে পারে এটা ধনাত্মক না ঋণাত্মক। এই জন্য যদি কোনো বাইনারি সংখ্যা 8 বিট আসে, তাহলে তাকে অবশ্যই 16 বিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 16 বিট করার পরে এখন এটাকে ওই একই নিয়মে একের পরিপূরক অর্থাৎ উল্টা মানটা লিখতে হবে, সব উল্টা মান, তার সাথে 1 যোগ করতে হবে। এখন বাকি সব একই, বাকি সব সেম নিয়ম, শুধু তোমাকে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে যদি 8 বিট আসে তাহলে তাকে অবশ্যই 16 বিট করতে হবে। আর 8 বিটের কম হলে তো কোনো প্রবলেম নাই। এখন এর সাথে 1 যোগ করতে হবে, যোগটা আমি আর বোঝাচ্ছি না, ওই সেম হুবহু। তাহলে এই যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা হলো মাইনাস সংখ্যার মাইনাস 134। যদিও তোমাদের এই সংখ্যাগুলো খাতায় লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, এইরকম অঙ্ক ওটা তুলনামূলক কম দেয়। তারপরেও যদি বাই চান্স চলে আসে, এই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে এটাকে। তাহলে মাইনাস 134-এর বাইনারি মানটা বের হয়ে গেল। এখন প্লাস 182 এর বাইনারি মানটা বের করতে হবে, এটাও 8 বিট হয়ে গেছে, তার মানে এটাকেও 16 বিট করতে হবে। 16 বিট করে নিলাম। এখন কম্পিউটারের কাছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কম্পিউটার হাতে ধরাই দিব, যে প্লাস 182-এর মান আর মাইনাস 134-এর মান। এখন এই দুইটা সংখ্যা যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত মানটা বের হয়ে আসবে। এখন
এই দিকে যোগ করার পর দেখো, খেয়াল করো, এইটা কিন্তু 17তম বিট হয়েছে। হ্যাঁ, আমি এর গুণে দেখাচ্ছি না, এটা 17তম বিট। এই 17তম বিট অর্থাৎ 16 বিটের ক্ষেত্রে 17তম বিটটা হবে ক্যারি বিট। হ্যাঁ, আর এদিকে প্লাস 48, এগুলো ক্যালকুলেশন করলে প্লাস 48 আসলো। এখন এটাকে ক্যারি মার্ক করে ক্যারি বিটটা বাদ দিয়ে দিতে হবে। ক্যারি বিটটা বাদ দিলে কি হচ্ছে, এই যে নির্ণয় বিয়োগফল প্লাস 48 সমান সমান এই বাইনারি মানটা 48-এর সাথে কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে 16 বিটের 2-এর পরিপূরক যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলো এইভাবেই করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।